গল্পটি ছিল ১১৭৩ বঙ্গাব্দের। বক্সার যুদ্ধে জয়লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসন ব্যবস্থা দ্বৈতভাবে পর্যালোচনা করেন বাংলার নবাবের সঙ্গে। ব্রিটিশ শাসক তাদের লোভ লালসায় বশীভূত হয়ে বাংলার মানুষদের ওপরে অন্যায় অত্যাচার শুরু করে। ব্রিটিশদের এমন নির্মমতা আর প্রকৃতির চরম বিপর্যয়ের কারণে বাংলার মানুষ ৭৬-এর মরণ দুর্ভিক্ষের শিকার হয়। এই দুর্ভিক্ষে প্রাণ হারায় বাংলার ১/৩ মানুষ আর গবাদি পশু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল। প্রায় ১ দশক ধরে এই দুর্ভিক্ষ চলে। দুর্ভিক্ষের তাণ্ডবে মৃত মানুষ শুকিয়ে যেত, তবুও সৎকারের লোক ছিল না। যদি জীবিত কাউকে দেখত, মুহূর্তেই গুলি করে মেরে ফেলত। আর সেখানকার বৃক্ষ এতটাই ক্ষুধার্ত ছিল যে মানুষের রক্তে প্রাণ ফিরে পেত। ১৭৭৬ সনের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে রুখে দাঁড়ালো হিন্দু সন্ন্যাসী ও মুসলমান ফকির সম্প্রদায়। বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের নির্দেশে ১৫০ জন সাধুকে নিরপরাধভাবে হত্যা করল সাধুরা। এই অপরাধ দমন করার জন্য এগিয়ে এলেন ফকির সন্ন্যাসী ও ভবানীচরণ পাঠক। ব্রিটিশ শাসকের দল যখন গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে খাজনা আদায় করে ফিরছিল, তখন ভবানীচরণ পাঠকের ২ জন শীর্ষ তাদের আক্রমণ করে মেরে ফেলে এবং একজন ব্রিটিশ শাসককে ধরে নিয়ে যায় ভবানীর কাছে। গিয়ে বলে, আপনি ঠিকই বলেছিলেন গুরুদেব, এনারা খাজনা আদায় করেই ফিরছিলেন। ব্রিটিশদের কাছ থেকে খাজনা আদায়ের যে মুদ্রা তারা উদ্ধার করেছিল, সেগুলো তার গ্রামের মাঝে বিলিয়ে দেয়। ব্রিটিশ সেনাদের মধ্যে যাকে ভবানীর কাছে নিয়ে গেছিল তাকে তারা মারে না, বরং তাকে বলে, তোর বাবুদের গিয়ে বলিস পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসে গেছে। দেশ জেগে উঠেছে ব্রিটিশদের মোকাবেলা করার জন্য। এরপর মুভির সিন কাট করে নিয়ে যাওয়া হয় কলকাতায়। আহত ব্রিটিশ সৈন্য গিয়ে তার স্যারকে বলে, আমি দুঃখিত, আমি আমার ডিউটি পালন করতে পারিনি, তবে আমি চেষ্টা করেছিলাম। ব্রিটিশ কর্নেল ওয়ারেন হেস্টিংস কর্নেল মনারিককে জানাই, তুমি কি দেখতে পাচ্ছ এটি একটি ক্ষুদ্র জনপদ থেকে বৃহত্তর হচ্ছে? লর্ড ক্লাইভের শুরু করা স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। কিন্তু আমি ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর জেনারেল সেই স্বপ্নকে সত্যি করে তুলব। ভারত হবে ব্রিটিশ সাম্রাজ্যের মূল্যবান সম্পদ, আর কলকাতা হবে প্রাচ্যর লন্ডন। কর্নেল মনোরয়কে মুর্শিদাবাদের সবচেয়ে বড় কর্তায় নিয়োজিত করা হয়। কর্নেল জানাই, একজন মুসলমানকে হিন্দু গরিষ্ঠ জনসংখ্যার শাসক হিসেবে বসান, যাতে আমাদের সাম্রাজ্য নিজেদের মতো চালাতে পারি এবং বিস্তার লাভ করতে পারি। ওয়ারেন হেস্টিংস জানাই, ভারত পৃথিবীর সব থেকে ধনী দেশ, আর বাংলার ফসল হলো সোনার ডিম পাড়া হাঁস। কিছুতেই এসব হাতছাড়া করা যাবে না। সিন চলে আসে গ্রামে। এখানে এক গৃহবধূ প্রফুল্ল বলে ডাকতে থাকে। দেখা যায় প্রফুল্ল একটা সাপকে বশ মানিয়ে তাকে ধরে খেলছে। প্রফুল্লর এসব কিছুতে কোনো ভয় করে না, কারণ স্বামীর ঘর ছাড়া বাপ মা মরা মেয়ের আবার কিসের ভয়। আর তাছাড়া সবসময় একা থাকতে থাকতে এদের সাথে বন্ধুত্ব প্রফুল্লর। পাড়ার সেই দিদি প্রফুল্লকে বলে, তুমি একা থাকো, রাত বিরেতে যদি কোনো রাক্ষসের নজর পড়ে। প্রফুল্ল তখন ঘর থেকে একটা ছুরি নিয়ে এসে তার গলায় ধরে। প্রফুল্ল তাকে বুঝিয়ে দেয় সে প্রস্তুত থাকে সবসময় রাক্ষসদের সাথে মোকাবেলা করার। প্রফুল্লর জমিদার বাড়িতে বিয়ে হয়েছিল, কিন্তু রাজবল্লভ রয় কখনো তাকে মেনে নিতে পারেনি। একটা মাত্র কারণ, প্রফুল্লর বাবার বাড়ির অবস্থা ভালো ছিল না। সেজন্য জমিদার রাজবল্লভ রয় বিয়ের পরের দিনই তাকে বাড়ি থেকে বের করে দেয়। এমনকি তার স্বামী ব্রজেশ্বরকেও কখনো প্রফুল্লর খবর নিতে দেয়নি। প্রফুল্লর মা মারা গেলে জমিদার বাড়িতে খবর গেলেও জমিদার ব্রজেশ্বরকে আসতে দেয়নি। প্রফুল্ল বলে, আমার শ্বশুরমশাই আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তাই আমি নিজ থেকে যাব না ও বাড়িতে। কিন্তু উনি যদি আসে তাহলে আমি আবার যাব জমিদার বাড়িতে। আর তা যদি না হয়, একটা রাত তো তাকে কাছে পেয়েছিলাম, সে রাতের কথা ভেবেই কাটিয়ে দেব সারা জীবন। সিন চলে যায় জমিদার বাড়িতে। সেখানে ব্রজেশ্বরের দ্বিতীয় স্ত্রী বলে, বাবা আপনাকে ডেকেছে বৈঠকখানায়। ব্রজেশ্বর বৈঠকখানায় গেলে জমিদার রাজবল্লভ রয় বলে, দেবী সিং তাদের কাছে একটা হুকুমনামা পাঠিয়েছে, আগামী আষাঢ়ের মধ্যে আমাদের বকেয়া খাজনা জমা দিতে হবে, নয়তো তারা আইনি পদক্ষেপ নেবেন। কিন্তু খরার ভীষণ দুর্ভিক্ষের প্রকোপ এখনো কেটে না ওঠায় তাদের কাছে তেমন অর্থ ছিল না। এইটা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে জমিদার তখন ব্রজেশ্বরকে বলে, ওদের কাছে একটা দরখাস্ত পেশ করে সময় চেয়ে নিতে। জমিদার নায়েব মশাইকে বলে, আমাদের রঘুদেবপুরের মহল বিক্রি করে খাজনা দেওয়ার ব্যবস্থা করুন। ব্রজেশ্বর মুর্শিদাবাদ যাওয়ার জন্য ব্যাগ গোছাতে দেখে তার স্ত্রী সাগর খুব মন খারাপ করে, কারণ সে তার স্বামীর কাছে বেশি দিন থাকতেই পারে না। তার বাবা আর শ্বশুর মশাইয়ের মধ্যে বেশ দ্বন্দ্ব আছে। কোনো তিথি পর্ব ছাড়া তাকে শ্বশুর বাড়িতে আসতে দেওয়া হয় না। স্বামীর কাছে সাগর জানতে চায়, আপনার কি প্রথম বইয়ের কথা মনে পড়ে না? সে নাকি অনেক সুন্দরী ছিলেন। ব্রজেশ্বর বলে, সে এখনো আমার স্ত্রী, আমি তাকে আটকে রাখতে পারিনি। বাবা তাকে মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। তবে আমি ভেবেছি মুর্শিদাবাদ থেকে ফিরে প্রফুল্লকে ফিরিয়ে আনবো। এতে যদি বাবা বাধা দেয় তো বাবার বিরুদ্ধেও যাব, তবুও তার সাথে করা অন্যায় আর মেনে নিব না। এ সময় মুভি কিছুটা ফ্ল্যাশব্যাকে যায়। ফুলশয্যার রাতে প্রফুল্লকে ব্রজেশ্বর একটা আংটি দিয়ে বলে, এটা খুব যত্ন করে তোমার কাছে রেখে দিও। এরপর সেই মহিলাকে দেখানো হয় যে মাঝে মাঝে প্রফুল্লর বাড়িতে যেত। মহিলাটি আসলে দেবী সিং এর খাস দাসী। মহিলাটি দেবী
দেবী সিংকে বলে প্রফুল্ল বাড়িতে একা থাকে, তাকে বাঁচানোর মতো কেউ নেই, এখনই সুযোগ তাকে তুলে নিয়ে আসার। এই বলে দেবী সিং এর কাছে বিক্রি করে দেয় প্রফুল্লকে। আসলে এই মহিলাটি গ্রামের আরো অনেক মেয়েকে এভাবে বিক্রি করে দিয়েছে। এসব আড়াল থেকে দেখে ফেলে ভবানী পাঠকের এক লোক নিশি। সে তখন তার দলের আরেকজনকে এই ব্যাপারটা খুলে বলে, আরো বলে যে আমাকেও একদিন এইভাবেই তুলে নিয়ে গিয়েছিল, ওরা গ্রামের অনেক মেয়েকেই এভাবে বিক্রি করে দিয়েছে, এটা এবার রুখতে হবে। এদিকে দেবী সিং তার দলবল নিয়ে প্রফুল্লর বাড়ি যায়। প্রফুল্ল আন্দাজ করতে পারে বড় বিপদ আসছে, সেজন্য সে প্রস্তুত থাকে। এরপর দেবী সিং এর লোকদের সাথে লড়াই করে। তখন সে দেখতে পারে সেই মহিলাটিকে। মহিলাটি যখন প্রফুল্লকে ধরার জন্য আসে তখন প্রফুল্ল তাকে আঘাত করে। এরপর নায়েবের লোকজনের কাছে বন্দী হয় প্রফুল্ল। তাকে হাত পা বেঁধে পালকিতে করে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাঝ রাস্তায় নিশি ও রঙ্গরাজ দেবী সিং এর সাথে লড়াই করে। এরপর নিশি যখন পালকি থেকে প্রফুল্লকে বের করতে যায় তখন দেখে প্রফুল্ল নেই। প্রফুল্ল মনে করে নিশি দেবী সিং এর লোক, তাই নিশির সাথে লড়াই করে প্রফুল্ল। এর মাঝে দেবী সিংকে একেবারে শেষ করে দেয় রঙ্গরাজ। এর মধ্যে প্রফুল্ল যখন নিশির ওপরে আক্রমণ করতে চায় রঙ্গরাজ তখন প্রফুল্লর মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। প্রফুল্লর যখন জ্ঞান ফেরে তখন দেখে সে কোনো এক সন্ন্যাসীর সামনে। যদিও প্রফুল্ল তাকে চেনে না, কিন্তু সন্ন্যাসী তার পরিচয় দিয়ে বলে, আমার নাম ভবানীচরণ পাঠক। এটা শুনে প্রফুল্ল কিছুটা ভয় পেয়ে যায়। বলে, আপনি তো একজন দস্যু সন্ন্যাসী, এর আগে আমি আপনার নাম শুনেছি। ভবানী পাঠকের মুখে প্রফুল্লর নাম, পরিচয় এবং জীবন কাহিনী শুনে তাকে প্রণাম করে প্রফুল্ল। ভবানী বলে, আমার মানুষ চিনতে ভুল হয় না, আজ থেকে তুমি আমার এবং এখানে যারা রয়েছে তাদের সকলের মা। ভবানী তখন সকলের সাথে প্রফুল্লর পরিচয় করিয়ে দেন। বলেন, আজ থেকে আমরা ওনার সন্তান আর উনি আমাদের মা। এখন থেকে মাকে রক্ষা করার দায়িত্ব তোমাদের সকলের। সবাই এতে রাজি হয়ে যায়। ভবানী এবার প্রফুল্লকে কিছু স্বর্ণ মুদ্রা দেখিয়ে বলে, তুমি চাইলে এগুলো নিয়ে যেতে পারো, অবশ্য তোমার শ্বশুর এগুলো দেখলে তোমাকে মেনেও নেবে। কিন্তু ভবানীর কথায় প্রফুল্ল রাজি হয় না। বলে, আমার কোনো মুদ্রা লাগবে না, আর আমার যাওয়ার কোনো জায়গাও নেই। এখন আপনিই বলে দিন আমি কি করব। আপনি চাইলে আমি আপনাদের সাথে থাকতে চাই। এটা শুনে ভবানী বলে, তুমি আরো একবার প্রমাণ করে দিলে আমার মানুষ চিনতে ভুল হয় না। নিশি প্রফুল্লকে নিয়ে হাত মুখ ধুতে যায়। প্রফুল্ল নিশিকে বলে, তুমি কিভাবে এখানে এসেছো? এখানে সবাই তো ছেলে, তুমি একজন মেয়ে, তোমার ভয় করে না? নিশি বলে, আমার বাবা আফগানিস্তানের সওদাগর ছিলেন, নবাবদের সাথে ব্যবসা করতেন, কিন্তু একটা যুদ্ধে আমার বাবা মা দুজনেই মারা যায়। তারপর একদিন বাজার থেকে আমাকে চুরি করে নিয়ে যায় এক দেবীর পরিবার। তখন আমি অনেক ছোট ছিলাম, তাদের কোনো সন্তান না থাকায় আমাকে তাদের সন্তানের মতো বড় করে। কিন্তু এই বিশাল দুর্ভিক্ষের সময় আমার সেই মা বাবাও মারা যায়। তারপর আমার গুরুদেবের সাথে এখানে আসা। গল্প করতে করতে তারা নদীর পাড়ে চলে আসে। নদী দেখে প্রফুল্ল বলে, আমার স্বপ্ন ছিল একদিন আমি রানী হব, আর এমন একটি নদীতে আমার নৌকা ভাসবে, সেই নৌকায় বসে আমি দেশ বিদেশ ঘুরবো। রঙ্গরাজ বলে, এখন সেটা আর সম্ভব নয়, এখন ইংরেজরা নৌকা দেখলেই ধরে নিয়ে যাবে। রঙ্গরাজ অনুবীক্ষণদের নৌকা দেখিয়ে বলে, এগুলো ইংরেজদের, তারা রংপুরের সাধারণ জনগণের থেকে খাজনা আদায় করতে যাচ্ছে। খাজনা নিয়ে যখন আসবে তখন আমরা তাদের লুট করব। এদিকে জমিদার হরবল্লভ রয় তার ছেলেকে নিয়ে ইংরেজ কর্নেলের কাছে যায়। গিয়ে বলে, দেবী সিং আমার কাছে হঠাৎ করে অনেক টাকা খাজনা চেয়েছে, না দিতে পারলে মামলা করবে জানিয়েছে, কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা আমার কাছে নেই। আপনি যদি দেবী সিংকে বলে 2 মাস সময় দিয়ে দিতেন তাহলে খুব উপকৃত হতাম। কর্নেল রাজি হয়ে যায়, কিন্তু জমিদারের কাছে বিনিময় জ্ঞাপন করেন। বলে, আপনার একটা স্টেট আমি কিনে নিতে চাই, দাম দিব 250 টাকা। জমিদার জানায়, এই স্টেটের দাম তো প্রায় 2 লক্ষ টাকা। জমিদার হার মেনে নিয়ে ইংরেজ কর্নেলের কথায় রাজি হয়ে যায়। কর্নেল জমিদারকে জানায়, বৈকণ্ঠের জঙ্গলে এক সন্ন্যাসী আছে যে কিনা তার দলবল নিয়ে আমাদের অর্থ লুটপাট করে, তাকে থামাতে হবে। হরবল্লভ বলে, উনি একজন তান্ত্রিক সন্ন্যাসী, শুনেছি অনেক জায়গায় লুটপাট করেছে, তবে আমার রাজ্যে এখনো ডাকাতি দেয়নি। তবে আপনার প্রয়োজনে আমি অবশ্যই সাহায্য করব, তবে আমাদের খাজনার ব্যাপারটা একটু ভেবে দেখবেন। ইংরেজদের সাথে কথা বলা শেষ করে জমিদার তার ছেলেকে জানায়, তোমার শ্বশুরের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে আসবে। ইংরেজদের কথার কোনো দাম নেই, যে কোনো সময় টাকা চেয়ে বসতে পারে। এ সময় একটা লোক এসে বলে, আপনার বড় পুত্রবধূর বাড়িতে আগুন লেগেছে, সব পুড়ে নিঃশেষ হয়ে গেছে। আন্দাজ করা হচ্ছে আপনার পুত্রবধূ হয়তো পুড়ে ছাই হয়ে গেছে। এই বার্তা শুনে জমিদার অনেক খুশি হয়। বলে, সৃষ্টিকর্তা এভাবেই পাপীকে শাস্তি দেয়, ভালো হয়েছে অপয়া বিদায় নিয়েছে। জমিদার খুশি হলেও তার পুত্র ব্রজেশ্বর শোকে কাতর হয়ে যায়। জমিদার হরবল্লভ জানায়,
তার বড় পুত্রবধূর শ্রাদ্ধ সে বেশ জমজমাট করেই করবে। জমিদারের পুত্রবধূ বলে কথা। সতীনের এমন করুণ মৃত্যু শুনে সাগর ব্রজেশ্বরকে নিয়ে প্রফুল্লর বাড়িতে যায়। গিয়ে দেখে সব পুড়ে ছারখার হয়ে গেছে। এইটা দেখে ব্রজেশ্বরের চোখে জল চলে আসে। সাগর তার চোখের জল মুছিয়ে দিয়ে সান্ত্বনা দেয়। অন্যদিকে ভবানী পাঠক সিদ্ধান্ত নেয় প্রফুল্লকে তারা রানী বানাবে। এই প্রস্তাবে রঙ্গরাজ ক্ষমা মার্জনা করে ভবানী পাঠককে বলে, গুরুদেব, একজনকে চেনা নেই জানা নেই, এখানকার রানী বানানো কি ঠিক হবে? ভবানী পাঠক জানায়, আমাদের দেখে গ্রামের সকলে ভয় পায়, হয়তো তাদের সমস্যার কথা ভয়ে আমাদের বলতে পারে না। আমরা যে অর্থ সম্পদ জোগাড় করেছি সেগুলো তো গ্রামের অসহায়দের মাঝে বিতরণ করার জন্য। প্রফুল্লর পোশাক আমাদের মতো না, গ্রামের লোকজন তাকে বিশ্বাস করবে, তাদের সমস্যার কথা প্রফুল্লকে জানাতে পারবে। আমি তার মতোই একজনকে খুঁজছিলাম। এরপর একটা পুজোর আয়োজন করে তারা প্রফুল্লকে বলে, আজ থেকে তোমার নাম প্রফুল্ল না, তোমার নাম দেবী। সেখানে ভবানী তাকে দেবী চৌধুরানী রূপে প্রস্তুত করে। সকলের সঙ্গে ভবানী দেবী চৌধুরানীকে পরিচয় করিয়ে দেয়। সবাইকে বলে, আজ থেকে ইনি তোমাদের রানী, তোমাদের সকল দায়িত্ব আজ থেকে দেবী চৌধুরানীর। এরপর দেবী চৌধুরানী রূপে দেবীর প্রশিক্ষণ শুরু করে। সেখানে তাকে শত্রুর সাথে মোকাবেলা করার জন্য সব রকম শিক্ষা দেওয়া হয়। ভবানী বলে, শত্রুর সাথে যখন মোকাবেলা করবে তখন তাকে বুঝতে দেবে না তুমি মোকাবেলা করার জন্য সক্ষম। শত্রুকে প্রথমে ধরা দিবে, এতে প্রতিপক্ষ আনন্দে মেতে উঠলে পাল্টা আক্রমণ করবে, তবেই সফলতা আসবে। এর মধ্যে রঙ্গরাজ দেবী চৌধুরানীকে জানাই, দুর্গাপুরের জমিদার কালীধর এবার বেশ ধুমধাম করে কালী পুজো করবে। পুজোয় অনেক দূর দূর থেকে জমিদাররা আসবেন। পুজোয় দেবী সিং এবং এক ইংরেজও উপস্থিত থাকবে। কালীধর জমিদার হিসেবে খুব ভালো, কারণ সে প্রজাদের উপরে অত্যাচার করে না। শোনা যায় তার কালী মন্দিরের পেছনে অনেক ধনসম্পদ লুকিয়ে আছে। জমিদার সেখান থেকেই খাজনা দেয় ইংরেজদের। এই খবর শুনে দেবী চৌধুরানী কালী পুজোতে যেতে চায়। বলে অনেক হিসেব বাকি আছে দেবী সিং এর সাথে। ভবানী পাঠকের কাছে খবর আসে ইংরেজরা পাশের গ্রামে ঢুকছে খাজনা দেওয়ার জন্য। এইটা শুনে দেবী চৌধুরানী রঙ্গরাজ আর নিশিকে পাঠায় সেখানে গিয়ে তারা ইংরেজদের সাথে লড়াই শুরু করে। ইংরেজদের সৈন্য অনেক বেশি হওয়ায় একসময় তারা ইংরেজদের হাতে বন্দী হয়ে যায়। তখন ভবানী পাঠক এসে তাদের উদ্ধার করে আর গ্রামের অসহায়দের দেয়া খাজনাগুলোও উদ্ধার করে। ভবানী এবার দেবী চৌধুরানীকে বলে, এই স্বর্ণ মুদ্রাগুলো গ্রামের সেই সকল লোকদের দিয়ে দাও যাদের কষ্টে উপার্জন করার টাকা ইংরেজরা নিয়ে নিয়েছিল। এরপর রঙ্গরাজ দেবী চৌধুরানীকে খবর দেয় দুর্গাপুরের কালী পুজোয় জমিদার হরবল্লভ রয়ের ছেলে ব্রজেশ্বর ও তার দ্বিতীয় স্ত্রী সাগরও উপস্থিত থাকবে। রঙ্গরাজ বলে, সাগরের বাবা হলো কালীধর, আর রানীমা, আমরা জানি যে ব্রজেশ্বর আপনার স্বামী, চিন্তা করবেন না, আমরা তাদের খেয়াল রাখবো। পরের দিন কালী পুজোয় দেবী চৌধুরানী মুখ ঢেকে উপস্থিত হয়। ভবানী যখন কালী পুজোয় যায় তখন প্রফুল্লকে সবার সামনে ডাকে। সেখানে উপস্থিত থাকা ব্রজেশ্বর প্রফুল্লকে দেখে অবাক হয়ে যায়, কারণ ব্রজেশ্বর জানতো প্রফুল্ল মারা গেছে। ভবানী পাঠক তখন সকলের উদ্দেশ্যে বলে, এখন থেকে গরিবের ত্রাণকর্তা হলো আমাদের দেবী চৌধুরানী। সেখানে উপস্থিত থাকা সকলেই তখন দেবীর জয়ধ্বনি দিতে থাকে। দেবী চৌধুরানী ব্রজেশ্বর আর সাগরকে নিয়ে তাদের আস্তানায় যায়। যাওয়ার পথে ব্রজেশ্বরের দেয়া সেই দামি আংটিটা খুলে সাগরকে পরিয়ে দিয়ে আশীর্বাদ করে প্রফুল্ল। সেখানে দেবী সিং আর ইংরেজ শাসককে ধরে নিয়ে আসে ভবানী পাঠক। রঙ্গরাজ আর নিশি তাদেরকে বেধম মারতে থাকে। এটা দেখে ব্রজেশ্বর ভয় পেয়ে যায়। তখন ব্রজেশ্বরকে ভবানী পাঠক বলে, আজ তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার বাবার সাথে তো মুর্শিদাবাদের ইংরেজ গভর্নরের বেশ ভালো সম্পর্ক। বাড়িতে গিয়ে তোমার বাবাকে বলবে সে যেন গভর্নরের সাথে কথা বলে। যদি 5 লাখ টাকা দিতে পারে তবেই দেবী সিং এবং ইংরেজ শাসককে ছেড়ে দেওয়া হবে। কিন্তু সাবধান, কোনো রকম চালাকি করার চেষ্টা যেন না করে। আর হ্যাঁ, টাকাটা কিন্তু তুমি একা নিয়ে আসবে, তোমাদের 15 দিন সময় দিলাম। তখন দেবী চৌধুরানী বলে, উনি ফিরে না আসা পর্যন্ত সাগর এখানেই থাকবে। এ সময় ব্রজেশ্বর প্রফুল্লর সাথে একা কথা বলতে চায়। ভবানী অনুমতি দিলে প্রফুল্ল ব্রজেশ্বরকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে বলে, তোমার বাবা আমাকে বলেছিল চুরি ডাকাতি করে খেতে, আর দেখো আজ আমি সত্যি সত্যি ডাকাতের রানী। ব্রজেশ্বর প্রফুল্লকে বলে, তুমি ফিরে চলো আমার সাথে, আমি তোমাকে আমার সাথে রাখতে চাই। এটা শুনে প্রফুল্ল জানাই, সেটা আর সম্ভব না, এটাই আমার পরিচয়, আমি এদের মা, আমি এদের ছেড়ে যেতে পারবো না। প্রফুল্ল আরো বলে, আমার কথা ভেবে সাগরকে কখনো অবহেলা করো না, ওর খেয়াল রেখো। এখানে সিন নিয়ে যাওয়া হয় কলকাতার ফোর্ট উইলিয়ামে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কোম্পানির গভর্নর ওয়ারেন হেস্টিংস এর মাথা খুব গরম হয়ে আছে। তাদের বেশ কিছু সৈন্য মেরে ফেলেছে এবং স্বর্ণমুদ্রা লুটপাট করে নিয়েছে ভবানীচরণ ও তার দল। ওয়ারেন হেস্টিংস নির্দেশ দেয় আরো সৈন্য রেডি করতে। ডাকাত দলের সাথে তারা লড়াই করবে, আর এই লড়াই ওয়ারেন হেস্টিংস নিজে নেতৃত্ব দিবেন। ওয়ারেন হেস্টিংস এর নির্দেশনায় পুরো এলাকায় জানিয়ে দেওয়া হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের মারার জন্য আর অর্থ সম্পদ লুটপাটের দায়ে ভবানী পাঠক ও দেবী চৌধুরানীকে মৃত্যুর আদেশ দেওয়া হয়েছে। যে তাদের আস্তানার সন্ধান দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। ব্রজেশ্বর বাড়ি গিয়ে ভবানী পাঠকের বলা কথাগুলো বাবাকে জানায়।
হরবল্লভ রয় তখন বলে, আমার পুত্রবধূ সন্তান সম্ভবা, তুমি কেন তাকে ডাকাত দলের কাছে রেখে আসলে? ব্রজেশ্বর বলে, প্রফুল্ল যেখানে আছে সেখানে সাগর নিরাপদেই থাকবে। হরবল্লভ মুর্শিদাবাদের গভর্নরকে সবকিছু জানানোর প্রস্তুতি নাই। সিন নিয়ে যাওয়া হয় ডাকাতদের আস্থানায়। সেখানে তখন দেবী চৌধুরানীর অনুশীলন চলছিল। হঠাৎ একটি ছেলে এসে দেবী চৌধুরানীকে জানায়, মুর্শিদাবাদের গভর্নর তার সৈন্যদের নিয়ে এদিকে আসতে দেখেছি। ভবানী পাঠক তখন দেবী চৌধুরানীকে বলে, আমার মনে হয় বিশাল যুদ্ধের সম্মুখীন হচ্ছে, আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। এদিকে জমিদার হরবল্লভ ওয়ারেন হেস্টিংসকে জানাই ভবানী পাঠকের চাওয়া মুক্তিপণের কথা। মুক্তিপণ নিয়ে শুধু আমার ছেলে ব্রজেশ্বরকে পাঠাতে বলেছে, তাছাড়া তারা আমার সন্তান সম্ভাবা পুত্রবধূকে আটকে রাখবে। হরবল্লভ তাদের জানাই, আপনারা চুপি চুপি আপনাদের সৈন্য নিয়ে ওদের হামলা করবেন, ব্রজেশ্বরের উপর নজর রাখবেন, কারণ ব্রজেশ্বরের মাধ্যমেই আপনারা ডাকাত দলের আস্থানা খুঁজে পাবেন। কিন্তু দেখবেন আমার ছেলে আর পুত্রবধূর যেন কোনো বিপদ না হয়। হরবল্লভের কাছ থেকে এসব শোনার পর তাকে চলে যেতে বলে। এরপর ওয়ারেন হেস্টিংস, মেকেনজি আর কর্নেল মিলে যুদ্ধের প্ল্যান করে। কে কোন দিক থেকে আক্রমণ করবে সেসব তারা প্ল্যানের ছক তৈরি করছে। তাদের প্ল্যান ছিল ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা পুরো জঙ্গলটাকে ঘিরে ফেলবে, যাতে কোনোভাবেই ডাকাতরা পালাতে না পারে। ভবানী পাঠক ইংরেজদের করা প্ল্যান কোনোভাবে জানতে পারে, তাই সবাইকে বলে জমিদার হরবল্লভ বিশ্বাসঘাতকতা করেছে। ওয়ারেন হেস্টিংস তার সৈন্য নিয়ে আমাদের আক্রমণ করতে চলেছে, আমাদের পালানোর পথ নেই, আমাদের সামনে অনেক বড় বিপদ রয়েছে, কিন্তু আমরা ভয় পেয়ে হার মানব না, লড়াই করব। তোমরা প্রস্তুত থেকো, যে কোনো সময় আমাদের উপরে হামলা হতে পারে। তারপর দেখা যায় মজনু শাহ তার দলবল নিয়ে ভবানী পাঠকের আস্থানায় যায়, বলে এই যুদ্ধের সময় ফকির গোষ্ঠী তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। এ সময় ব্রজেশ্বর মুক্তিপণের টাকা নিয়ে ডাকাত দলের আস্তানায় আসতে থাকলে দেবী চৌধুরানী মাঝ রাস্তায় তার সাথে দেখা করে। এর কারণ জানতে চাইলে দেবী বলে, তোমার বাবা ইংরেজদের সাথে মিলিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, চারিদিক থেকে আমাদের ঘেরাও করে ফেলেছে, যে কোনো সময় হামলা হতে পারে, তুমি সাগরকে নিয়ে কোনো নিরাপদ জায়গায় চলে যাও। ব্রজেশ্বর বলে, এই স্বর্ণমুদ্রা তাহলে কি হবে? দেবী জানাই, এগুলো তুমি গরিবদের মাঝে বিলিয়ে দিও। সে আরো বলে, যাবার সময় জঙ্গল দিয়ে যাবে, ভুলেও বড় রাস্তার পথ দিয়ে যাবে না। এদিকে কর্নেল তার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ব্রজেশ্বর আর দেবী চৌধুরানীর কথা বলার দৃশ্য দেখে ফেলে, ধরে নেয় ব্রজেশ্বর বিশ্বাসঘাতকতা করছে। তাই জমিদার হরবল্লভের সামনেই ব্রজেশ্বর আর সাগরকে কামানের গোলা নিক্ষেপ করে। হরবল্লভ বাধা দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। একসময় একটা কামানের গোলা ব্রজেশ্বরের গাড়ির ওপরে পড়ে, চারিদিকে কামানের শব্দ ছড়িয়ে পড়লে দেবী চৌধুরানীও ছুটে আসতে থাকে। বিস্ফোরণে সাগর মারা গেলেও ব্রজেশ্বর আহত হয়। কিছুক্ষণ পর ব্রজেশ্বরকেও ধরে নিয়ে যায় কর্নেলের লোকজন। দেবী চৌধুরানী এসে ব্রজেশ্বরকে না দেখলেও দেখতে পায় সাগর বিধ্বস্ত হয়ে পড়ে আছে। এতে খুব কষ্ট পায় দেবী চৌধুরানী। ওদিকে ব্রজেশ্বরকে তার বাবার সামনে মেরে ফেলে কর্নেল। মৃত্যু বেদনায় ব্রজেশ্বর চিৎকার করলে সেই শব্দ গিয়ে পৌঁছায় দেবী চৌধুরানীর কানে। ছুটে এসে দেবী চৌধুরানী দেখে ততক্ষণে ব্রজেশ্বর মারা গেছে। এভাবে নিজের স্বামীকে মরতে দেখে কষ্ট পায় চৌধুরানী। জমিদার হরবল্লভ তখন দেবী চৌধুরানীর কাছে ক্ষমা চায়, বলে, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিও। ওদিকে ফকির গোষ্ঠীরাও নেমে পড়েছে লড়াইয়ে। ফকির গোষ্ঠীর মজনু শাহ গুলিবিধ্বস্ত হয়ে মেকেনজিকে মেরে ফেলে। কর্নেল ততক্ষণে সৈন্য নিয়ে ডাকাতের আস্থানায় যায়। এসে দেখে চতুর্দিকে নিস্তব্ধ, কোথাও কেউ নেই, যেটা ছিল ভবানী পাঠকের পাতা ফাঁদ। এ সময় একসাথে সবাই চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়ে ইংরেজদের ওপরে। শুরু হয় দুই পক্ষের তুমুল লড়াই। ইংরেজ সৈন্য ডাকাত দলের একজনকে মেরে ফেলে। তখন ডাকাত দল আরো তুখোড় হয়ে ওঠে, এক এক করে সব সৈন্যকে মেরে ফেলে। স্বামীর খুনি হিসেবে কর্নেলকে মেরে ফেলে দেবী চৌধুরানী। যুদ্ধে প্রধান দুই কর্নেল যখন মারা যায় তখন যে কয়জন সৈন্য ছিল তারা পালিয়ে যায়। অন্যদিকে ওয়ারেন হেস্টিংস নিজের জীবন বাঁচাতে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে কলকাতায় চলে আসে। বেশ কিছুদিন পর লন্ডন গেলে তার বিরুদ্ধে চুরি ডাকাতি এবং কোম্পানির সবকিছু নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার দায়ে মামলা হয়। দীর্ঘদিন মামলা লড়তে লড়তে মানসিকভাবে বিপর্যস্ত হয় এবং দুর্বল হয়ে কিছুদিন পরে ওয়ারেন হেস্টিংস মারা যায়। এদিকে মজনু শাহ যুদ্ধ শেষে কানপুরের মাজারে আত্মগোপন করে। তার কয়েকদিন পরেই সেও মারা যায়। ওদিকে পুত্র শোকে পাগল হয়ে যায় হরবল্লভ। জমিদারের ভার পড়ে দেবী চৌধুরানীর ওপর। স্বামী শোকে দেবী চৌধুরানী চুপচাপ হয়ে যায়। এরকম চুপচাপ হয়ে যাওয়ায় তার হাতে তলোয়ার তুলে দেয় ভবানী। দেবী বলে, এবার কোথায় গুরুদেব? গুরুদেব বলে, ঢাকা, যেখানে কোম্পানির অনেক ধন সম্পদ মজুত করা আছে, সেগুলো দখল করতে যেতে হবে। ভবানী পাঠকের দলবল নিয়ে নৌকায় নতুন কোনো আস্থানায় যাওয়ার মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।